ভারতের দখলকৃত নদী যে কৌশলে ফিরে পেল বাংলাদেশ, ঐতিহাসিক দিনে ঐতিহাসিক ঘটনার খবর নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছে। প্রিয় দর্শক, থাকুন আমার সঙ্গে। ফেলানী মোদের মায়ের পেটের বোন, বোনের জন্য ভাইয়েরা দেবে জীবন। আজ ঐতিহাসিক 7ই জানুয়ারি, ফেলানী হত্যা দিবস। আজ থেকে 14 বছর আগে 2011 সালে ফেলানীকে হত্যা করে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ। এর বিচার আজ পর্যন্ত হয়নি। 14 বছর পেরিয়ে গেছে, বিচার নিয়ে নানা চালবানা হয়েছে। 2011 সালের 7 জানুয়ারি কুড়িগ্রামের অনন্তপুরে এই ঘটনা ঘটে। অনন্তপুর সীমান্তে বাবার সঙ্গে ফেলানী সীমান্ত কাঁচাতারের পিলার পার হতে চেয়েছিলেন। ঠিক যখন পার হতে যাচ্ছিলেন মই দিয়ে কাঁচাতারের বেড়া, ওই মুহূর্তে বিএসএফ এর সদস্য অমিয় ঘোষ গুলি চালায় এবং ফেলানী শহীদ হন। এই যে ফেলানীকে হত্যা করা হলো, তার দেহটি কিন্তু কাঁচাতারে ঝুলেছিল। সেই সময় অনেকে বলেছে কাঁচাতারের বেড়ায় আসলে ফেলানী ঝুলে নেই, ঝুলে আছে বাংলাদেশ। মানে এই কথার মধ্য দিয়ে বাংলাদেশ যে অরক্ষিত সেটি অনেকে বোঝাবার চেষ্টা করেছেন। ফেলানীর বিচার নিয়ে অনেক জল ঘোলা হয়েছে, এখন পর্যন্ত এর কোনো সুরাহা হয়নি। আমরা জানি যে ফেলানীর বিচারটি ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ এর কোর্টে উঠেছিল। সেই কোর্টে ওঠার পর অমিয় ঘোষকে নির্দোষ দাবি করে রায় দেওয়া হয়। এই রায়ের বিরুদ্ধে ফেলানীর বাবা তিনি আরেকটি আপিল করেন। সেই আপিলের পরিপ্রেক্ষিতে আবারও 2014 সালে বিচার কার্যক্রম শুরু হয়, কিন্তু নানা কারণে সেই বিচার কার্যক্রম আর এগোয়নি। 2015 সালের ঘটনা। সেই সময় ফেলানীর বাবা ভারতের জাতীয় মানবাধিকার সুরক্ষা মঞ্চে একটি আবেদন করেন। সেই ক্ষতিপূরণের আবেদনের পরিপ্রেক্ষিতে ভারতেরই এই মানবাধিকার সংগঠনটি ভারতের সরকারকে 5 লাখ রুপি জরিমানা দেবার জন্য নির্দেশ প্রদান করে। কিন্তু ভারতের সরকার জরিমানা তো দূরের কথা, বরং ফেলানীর বাবা নুরুল ইসলামকে এই হত্যার জন্য দায়ী হিসেবে চিহ্নিত করে। এভাবে 2016, 17, 18 সাল চলে গেছে। কয়েক দফা শুনানি হয়ে স্থগিত হয়ে গেছে, কিন্তু 2020-এর পর আর কোনো শুনানি গ্রহণের উদ্যোগ গ্রহণ করেনি বিএসএফ। ফলে মামলাটি একেবারে তিমিরে চলে গেছে। কিন্তু ফেলানীর হত্যাকাণ্ডের মধ্য দিয়ে যে আধিপত্যবাদী চেহারা দেখিয়েছে ভারত, তা তো আমরা কেউই ভুলতে পারি না। সেই জন্য যখনই এই 7ই জানুয়ারি আসে, তখনই আমাদের অন্তরাত্মা কেঁপে ওঠে। আমাদের বোনের কথা মনে পড়লে সীমান্তে কাঁটাতারের বেড়ায় ফেলানী ঝুলে থাকার সেই চিত্রটি বারবার আমাদেরকে কাঁদায়। প্রিয় দর্শক, এইরকম একটা মুহূর্তে ঐতিহাসিক আরেকটা ঘটনা ঘটেছে। সেই ঘটনা কি? এই ঘটনার বর্ণনা দিতে আপনাদের সামনে হাজির হয়েছি। ঝিনাইদহের মহেশপুর উপজেলার সীমান্তবর্তী একটি গ্রাম। এই গ্রামের নাম মাটিরা। ছবির মতো সাজানো সুন্দর একটি গ্রাম। এই গ্রামের পাশ দিয়ে বয়ে গেছে কোদালিয়া নদী। এই নদী বাংলাদেশেরই, কিন্তু 1961 সালের পর থেকে সুদীর্ঘ কাল ধরে এই নদী দখলে রেখেছিল ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। কি কারণে দখলে রেখেছিল তাও আমি আপনাদেরকে বলবো। 1961 সালে ভারত বাংলাদেশের যে সীমানা মানচিত্র তৈরি করা হয়, সেই মানচিত্রে সুস্পষ্টভাবেই দেখা যায় যে কোদালিয়া নদী এটা বাংলাদেশের শূন্য সীমান্তে অবস্থিত, অর্থাৎ বাংলাদেশের অংশের মধ্যে অন্তর্গত। 61 সালের পর যখন 1971 সালে দেশ স্বাধীন হলো, তখন এই কোদালিয়া নদীর পাশে যে জনবসতি গড়ে উঠেছিল, নানা কারণে প্রয়োজনে জনবসতি ধীরে ধীরে আরো বাংলাদেশের অভ্যন্তরে চলে আসে। ফলে কোদালিয়া নদীর পাড়ে আর বাংলাদেশের মানুষের জনসমাগম দেখা যায় না। এই সুযোগে বিএসএফ আস্তে আস্তে কোদালিয়া নদীর বিরাট এবং বিপুল একটি অংশ দখল করে নেয়। আমরা বিভিন্ন তথ্য মারফত জেনেছি, যখনই বাংলাদেশিরা এই নদীতে মাছ ধরতে বা চাষাবাদ করতে যেত, তখনই বিএসএফ বাধা দিত, গুলি করত, হত্যা করত। এ নিয়ে নানা ধরনের উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হতো বিজেপি এবং বিএসএফ এর মধ্যে। তাহলে এতদিন পর সেটা কিভাবে উদ্ধার হলো? এটাও একটা চাঞ্চল্যকর ঘটনা। 58 বিজেপির কর্মকর্তারা হঠাৎই ভাবতে থাকেন যে এই কোদালিয়া নদীর আসলে মালিকানা কার। 58 বিজেপির চৌকস কর্মকর্তারা অনুসন্ধান চালাতে থাকেন। তারা 1961 সালের ভারত বাংলাদেশের সীমানা মানচিত্র, অন্যান্য স্থানীয় নথিপত্র, ভূমি সংক্রান্ত সকল কাগজ অনুসন্ধান করে দেখেন যে এই কোদালিয়া নদীটি আসলে বাংলাদেশের। এটা অবৈধভাবে বিএসএফ দখল করে রেখেছে। এইসব তথ্য উপাত্ত সংগ্রহ করার পর 58 বিজেপির চৌকস কর্মকর্তারা সোমবার, মানে আজকে তো মঙ্গলবার, গতকাল সোমবার তারা ওই মাটিলা এলাকার জনসাধারণকে নিয়ে বিএসএফ যেখানে অবস্থান করছিল সেখানে হাজির হয়ে ওইখানকার বিএসএফ এর কর্মকর্তার সামনে এইসব তথ্য প্রমাণ তুলে ধরে। এই তথ্য প্রমাণ তুলে ধরবার যে ভঙ্গি এবং যুক্তি, সেটা এতটাই অকাট্য ছিল
এগুলোকে অগ্রাহ্য করার কোনো ধরনের উপায় ছিল না বিএসএফ এর সদস্যদের। ফলে 2-3 ঘন্টা এ নিয়ে তর্ক বিতর্ক পাল্টা যুক্তি চলে। শেষমেশ নতি স্বীকারে বাধ্য হয় বিএসএফ, কারণ সেখানে অনড় অটল হয়ে সীমান্ত রক্ষীদের পাশে অতন্দ্র প্রহরী হিসেবে দাঁড়িয়েছিলেন এলাকাবাসী, মাটিলা গ্রামের সাহসী মানুষ। ফলশ্রুতিতে বাধ্য হয়েই এই কোদালিয়া নদীর বিপুল দখলকৃত অংশ ছেড়ে ওই প্রান্তে চলে যায় বিএসএফ। উদ্ধার হবার সঙ্গে সঙ্গে বিজেপি জায়গাটিকে নিজেদের আয়ত্তে নেয়, টহল বাড়ানো শুরু করে। ইতোমধ্যে সেখানে জনবল বৃদ্ধির উদ্যোগ নেওয়া হয়েছে এবং ভ্রাম্যমান যানবাহনের মাধ্যমে যেন সার্বক্ষণিক টহল দেওয়া যায় সেই ব্যবস্থাও করা হয়েছে। এটাকে বলা হচ্ছে অল টেরিবেন ভেহিকেল বা বিজেপির ভাষায় এটিভি, এটিকেও বরাদ্দ দেওয়া হয়েছে যেন দখলকৃত এই নদীটি পুনরায়, যেন উদ্ধারকৃত এই নদীটি পুনরায় দখল না করতে পারে বিএসএফ। এখন দেখুন মহেশপুরের মাটিলা গ্রামের লোকজন কি বলছে। গ্রামের সাবেক ইউপি সদস্য মহিউদ্দিন বলেছেন, চমৎকার কথা বলেছেন, যে একসময় এই নদী থেকে প্রচুর মাছ আহরণ করা হতো। স্বাধীনতার পর কোদালিয়া নদী পাড়ের মানুষ নিজেদের প্রয়োজনে বাংলাদেশের অভ্যন্তরে বসবাস শুরু করে। কোদালিয়া নদীর বাংলাদেশ অংশটুকু ভারতের বিএসএফ দখল করে নেয়, আধিপত্য বিস্তার করতে থাকে। ফলে কৃষকরা মাঠে চাষাবাদও করতে পারতো না, মাছ ধরতে পারতো না, এমনকি সেখান থেকে পানি সেচের কাজে ব্যবহার করতে পারতো না। ওই ইউপি সদস্য মহিউদ্দিন তিনি আরো বলেন যে নদী বাংলাদেশের অংশে গেলেই বিএসএফ বাধা প্রদান করত। বাংলাদেশে কোদালিয়ার যে অংশটুকু ছিল সেই অংশটুকুতে আসলে কোনো ধরনের কর্মকাণ্ডই পরিচালনা করতে দিত না বিএসএফ। এদের নদীটি ব্যবহার করা নিয়ে মাটিলা গ্রামের মানুষের সঙ্গে ভারতের বিএসএফ এর দীর্ঘদিন ধরে একটা দ্বন্দ্ব চলছিল। ভারতের দখল থেকে 8 কিলোমিটারের নদী উদ্ধারের পর মহেশপুর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শাহ মোহাম্মদ আজিজুস রহিদ স্থানীয় জনগণের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় কোদালিয়া নদীতে নির্বিঘ্নে মাটিলা গ্রামের জনগণ যেতে পারছে কিনা সেই বিষয়েও অভিমত শুনেন তিনি। জনসাধারণ জানান যে বিএসএফ থেকে এই কোদালিয়া নদীটি উদ্ধারের পর এখন আর কোনো ধরনের বাধার সম্মুখীন হচ্ছে না, তারা স্বাভাবিকভাবে নদী ব্যবহার করতে পারছে, মাছ আহরণ শুরু করে দিয়েছে, চাষাবাদের উদ্যোগও গ্রহণ করেছে স্থানীয় কৃষকরা। নদীর বাংলাদেশ অংশে প্রয়োজনীয় সেচ এবং চাষাবাদ চালু রাখার জন্য গ্রামবাসীকে বিজেপি অনুরোধ করেছেন। এক্ষেত্রে কখনো কোনো ধরনের বাধার সৃষ্টি হলে সাথে সাথে বিজেপিকে জানাবার জন্যও অনুরোধ করা হয়েছে। গ্রামবাসী যেন সবসময় অতন্দ্র প্রহরীর মতো, গ্রামবাসী যেন সবসময় পাহারাদার হয়ে এই কোদালিয়া নদীর স্বাধীনতা সার্বভৌমত্বকে রক্ষা করে সেই আহ্বানই জানিয়েছে বর্ডার গার্ড অব বাংলাদেশ বিজিবি। এর মধ্য দিয়ে দীর্ঘদিনের একটা বিবাদ নিরসন হলো। বিএসএফ এই দখলকৃত অংশটুকু ছেড়ে দিতে বাধ্য হলো, জবর দখল থেকে মুক্ত হলো আমাদের প্রিয় নদী কোদালিয়া। আয়তনে খুব বড় না হলেও 5 কিলোমিটার, অনেকে বলবেন যে ছোট্ট একটা নদী বা ছোট্ট আয়তন, কিন্তু না, এটা সাহসিকতার একটা প্রতীক। আমাদের বিজেপি যে আবারও ঘুরে দাঁড়িয়েছে, নতজানু নয়, তারা সীমান্ত রক্ষার ক্ষেত্রে জীবন বাজি রেখে লড়াই করতে পারে, তারা বিএসএফ এর চোখে চোখ রেখে দেশপ্রেমের অসাধারণ উদাহরণ দেখাতে পারে। কোদালিয়া নদীর এই জিম্মি মুক্ত করার ঘটনাটি নিঃসন্দেহে অসাধারণ অনুপ্রেরণা হিসেবেই কাজ করবে। অনেকে আমার সঙ্গে যুক্ত হয়েছেন, প্রত্যেকের প্রতি নিরন্তর কৃতজ্ঞতা। আমি 2-1টি মতামত নিতে চাই। সৈয়দ জাহাঙ্গীর বলেছেন, পিএম মোদি ইজ এ গ্রেট টেররিস্ট অফ ইন্ডিয়া। এমডি রফিকুল ইসলাম তার মতামত হচ্ছে, ডক্টর ইউনূস সাহেব রাষ্ট্র ক্ষমতায় থাকলে বাংলাদেশ বহু কিছু ফিরে পাবে। ফাতেমা মুন্নি, এটাই বা কম কিসে। অনেক ধন্যবাদ ফাতেমা মুন্নি, আপনাকে চমৎকার আপনি মন্তব্য করেছেন। এমডি ফারুক, আসসালামু আলাইকুম ভাই, আপনি ভালো আছেন? মানিক ভাই, বাংলাদেশ সরকারের পক্ষ থেকে ভারতের সাথে যে কোনো চুক্তি হবে তা যেন লাইভে সকল মিডিয়ার আসে, কোনো ধরনের গোপনীয়তা না থাকে, জনগণ রায় দিবে, জনগণকে আড়াল নয়। ক্যাটস প্ল্যানেট বলেছেন, আমাদের বিডিআরকে হাজারো সালাম। সৌদি আরব থেকে যুক্ত হয়েছেন কাজী জিয়াউল, অনেক ধন্যবাদ। খবরটা জেনে খুশি হলাম, হাবিবুর রহমান জুয়েল, আলহামদুলিল্লাহ, অসংখ্য ধন্যবাদ বিডিআর সদস্যদেরকে। বজলুর রশিদ বলেছেন, 1 ইঞ্চি মাটিও ছাড়বো না, এটা আমাদের বাংলাদেশের মানুষের অঙ্গীকার। বজলুর রশিদ তিনি এই মন্তব্য করেছেন। আপনাদের প্রত্যেককে অনেক অনেক ধন্যবাদ, আপনারা আমার সঙ্গে যুক্ত ছিলেন। বাংলাদেশ এবং ভারতের সম্পর্ক কেমন হওয়া উচিত? সম্পর্ক হওয়া উচিত ন্যায্যতার ভিত্তিতে, সম্পর্ক হওয়া উচিত পারস্পরিক স্বার্থের ভিত্তিতে। একজন খাবেন, আরেকজন বসে দেখবেন। একজন স্বামীর মতো তাবেদারের ভূমিকা অবতীর্ণ হবেন, আরেকজন স্ত্রী হয়ে নিরীহ নতজানু ভূমিকায় থাকবেন। এটা তো হতে পারে না, এটা কোনো দেশের কূটনৈতিক পলিসি না। কিন্তু আমরা দেখেছি এই ধরনের ঘটনা ঘটতে।
আমরা চাই ভারতের সঙ্গে সুসম্পর্ক, তবে সেটা ন্যায্যতার ভিত্তিতে হোক, চোখে চোখ রেখে প্রকৃত বন্ধুত্বের মতোই হোক। প্রিয় দর্শক, আপনারা ভালো থাকবেন, সবার জন্য শুভেচ্ছা নিরন্তর।